আসসালামু আলাইকুম। রাওয়ালপিন্ডিতে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের ম্যাচ শেষ হলো। আজকে দিনটা আসলে কাদের পক্ষে গেল, বাংলাদেশের পক্ষে নাকি পাকিস্তানের পক্ষে? আমার কাছে মনে হয়েছে 50-50, অর্থাৎ 50% বাংলাদেশের পক্ষে আছে ম্যাচটা, 50% পাকিস্তানের পক্ষে আছে। অথচ এই ম্যাচটা 100%ই বাংলাদেশের পক্ষে যাওয়ার কথা ছিল। প্রথমত যখন নাজমুল হোসেন শান্ত এই বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টসটা যেতে খুবই ভাইটাল ছিল আজকের টসটা, কারণ যেহেতু প্রথম বিরতিতে খেলাই হয়নি, অর্থাৎ লাঞ্চের আগ পর্যন্ত একটা বল হয়নি, বল হবেই কিভাবে, টসই হয়নি। যার কারণে রাওয়ালপিন্ডিতে আসলে আবহাওয়ার পূর্বাভাস এমনটাই বলছিল যে 25 তারিখ পর্যন্ত থেকেই বৃষ্টি হবে এবং সেইটারই সূচনা এটা। সর্বসাকুল্যে যেখানে 90 ওভারের ম্যাচ হওয়ার কথা সেখানে ম্যাচ হয়েছে মাত্র 41 ওভার, এবং এই টেস্ট জুড়েই যে বৃষ্টি বাধা দেবে সেইটা বোঝা যাচ্ছে এবং ওয়েদার ফোরকাস্টে সেটাই বলছে। তো সেই জায়গায় এই ম্যাচটাই টস জেতাটা অনেক গুরুত্বপূর্ণ ছিল শান্তর জন্য, এবং সেই কাজটা শান্ত আসলে লাক ফেভার করেছে এবং বাংলাদেশ টসে জয়লাভ করে কোনো প্যানিক সিদ্ধান্ত নেয়নি, একেবারে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। এখন বাংলাদেশ দল পেসার নির্ভর দলটাই কিন্তু তৈরি করেছে এবং যেটা ভাবা হচ্ছিল সেটাই তারা করেছে, এবং এই দলে যে লেভেলের পেসার ছিল হাসান মাহমুদ এবং শরীফুল, তারা দুজনই যে ওপেন করবেন সেটাই বোঝা যাচ্ছিল। এবং টস জিতে ব্যাটিংয়ে টসে হেরে যে ব্যাটিংয়ে গেছে পাকিস্তান, সেই পাকিস্তানও কিন্তু টসে জয়লাভ করলে ব্যাটিংটা তারা নিতে চাইছিল না, তারাও ফিল্ডিং নিতে চাইছিল। যাই হোক, মাহমুদ এবং শরীফুল দুর্দান্ত শুরু করেন, একেবারে দুর্দান্ত শুরু করেন। তাদের বোলিং তোপে আবদুল্লাহ শফিক মাত্র 2 রান করে আউট হন, এবং তার পাশাপাশি শান মাসুদ ক্যাপ্টেন 6 রান করে তিনি আউট হন, এবং তার আউটটা একটু ডাউটই ছিল। এলবিডব্লিউ আউট হয়েছেন, এবং এলবিডব্লিউ আউট হয়েছেন শরীফুলের বলে। শরীফুলের বলটা এমন একটা ব্যাপার যে ব্যাটের কানায় লেগে বলটা আসলে প্যাডে আগে লেগেছে না ব্যাটে আগে লেগেছে সেটা বোঝা যাচ্ছিল না, এবং অনফিল্ড আম্পায়ার তিনি কিন্তু নট আউট দেন। পরবর্তীতে রিভিউ নেয় নাজমুল হোসেন শান্ত, এবং রিভিউ কিন্তু বাংলাদেশের পক্ষে চলে যায়। এবং আরেকটা কথা বলতেই ভুলে গেছি যে শফিক প্রথম যে ক্যাচটা ধরেছেন, জাকির দুর্দান্ত। অনেক দিন টেস্ট ম্যাচে বাংলাদেশের এই ধরনের ক্যাচ দেখা যায় না, ফিল্ডিংটা সত্যি অসাধারণ ছিল। এবং জাকিরের এই ক্যাচের পরেই কিন্তু বাবর আজম সব থেকে বড় টার্গেট বাংলাদেশের জন্য, এবং শরীফুলের বলে লেগ সাইডে ফ্লিক করতে গেলেন, ব্যাটের কানায় লেগে লিটন যে ক্যাচটা ধরল, দুর্দান্ত অসাধারণ একটা ক্যাচ, পাখির মতো লাফিয়ে পড়ে কিন্তু দুর্দান্ত একটা ক্যাচ কিন্তু লিটন নিয়েছে। তো টি ব্রেকের আগেই কিন্তু বাংলাদেশ ফর্মেই ছিল, মোটামুটি একেবারে লাইন মতোই ছিল। দেখেন 16 রানে 3 উইকেট ফেলে দেয় বাংলাদেশ দল 8.2 ওভারে। তখন ভাবছিলাম আজকে হয়তো পাকিস্তানকে অল আউট করা না গেলেও 7-8টা উইকেট অন্ততপক্ষে ফেলানো যাবে, কিন্তু পাকিস্তান বলে কথা, নিজেদের মাটিতে খেলা, তারা কি এত সহজে ছেড়ে দেবে? সাউদ শাকিল এবং সাইম আয়ুব 98 রানের যে পার্টনারশিপ করেছেন সেটা ভয়াবহ ছিল, এবং শেষ পর্যন্ত সেই পার্টনারশিপটা যে ভাঙা গেছে সেটা বাংলাদেশের জন্য পজিটিভ দিক। কিন্তু শাকিল এবং রিজওয়ান আবার তারা 44 রানে নট আউট আছেন। এই পার্টনারশিপটাও কালকে কিন্তু খুব দ্রুত ভাঙতে হবে, কারণ এই পার্টনারশিপের উপরেই বাংলাদেশের অনেক কিছু নির্ভর করছে। কারণ 158 রানের থেকে যদি কুড়িয়ে কাকিয়ে পাকিস্তান দল 250 বা 300 রান করে ফেলে, তখন কিন্তু বাংলাদেশের জন্য সমূহ বিপদ। কারণ যেহেতু ম্যাচটা কার্টেল ওভার হবে, সেহেতু এই জায়গাতে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের বড় অগ্নি পরীক্ষা। পাকিস্তান যে রানটা করবে, অ্যাটলিস্ট সেই রানটা বাংলাদেশকে কিন্তু টপকাতে হবে। যদি সেটা না হয় তাহলে কিন্তু শনি আছে, তাহলে আসলেই যে সম্ভাবনা বাংলাদেশ দল জাগিয়ে তুলেছে, সেই সম্ভাবনা জাগিয়ে কিছুই হবে না। নাজমুল হোসেন শান্তর বাহবাই দিতে হয়, পুরো 41 ওভারে সাকিব আল হাসানকে তিনি ব্যবহার করেছেন মাত্র 2 ওভার, 2 ওভারে 12 রান দিয়েছেন সাকিব। কারণ মেন যে কাজটা সেটা কিন্তু শরীফুল এবং হাসান মাহমুদই করেছেন। শরীফুল 12 ওভারে 30 রান দিয়ে নিয়েছেন 2 উইকেট, এবং হাসান মাহমুদ 13 ওভারে 33 রান দিয়ে নিয়েছেন 2 উইকেট। অর্থাৎ তারাই কিন্তু ম্যাক্সিমাম ওভারটা করেছেন, 50%-এর ওভার বেশি তারা দুজনই করেছেন। 25 ওভার তারাই বল করেছেন মোট 41 ওভারের মধ্যে, কারণ তাদের যে লাইন লেন্থ দুর্দান্ত, এক কথায় অসাধারণ বোলিং করেছেন হাসান মাহমুদ এবং শরীফুল, তাদেরকে বাহবা জানাতেই হয়।
তা না হলে কিন্তু পাকিস্তান ড্রাইভিং সিটে চলে যেত। এমন বাজে অবস্থার ভেতরেই তারাই ড্রাইভিং সিটে চলে যেত। এবং আজকের ম্যাচ শেষে এখনও যে বাংলাদেশের জন্য যে একটা ভরসা উকিঝুঁকি মারছে সেইটা আর দেখা যেত না। বাংলাদেশের ব্যাটসম্যানদের উপরে সব কিছু নির্ভর করছে। আগামীকাল বাংলাদেশের যে কাজটা করতে হবে, মিনিমাম 60-70 রানের ভেতরেই পাকিস্তানকে অল আউট করে দিতে হবে। অর্থাৎ 220-30 রানের ভেতরে যদি পাকিস্তানকে অল আউট করা যায় এবং বাংলাদেশ দল তখন সেই রানটা চেস করে অন্ততপক্ষে ছোটোখাটো একটা লিড দিলেও সেটা যদি দিতে পারে, তাহলে এই টেস্ট ম্যাচটা থেকে বাংলাদেশের ভালো কিছু সম্ভব। আপনি কি মনে করছেন কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।